এই পৃথিবীর বুকেই আছে এমন এক ভয়ঙ্কর ভূস্বর্গ যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য শুধুমাত্র এক মুহূর্তের সতর্কতা। এটা জাংস্কার, যেখানে মৃত্যু প্রতিটি পদক্ষেপে উৎপেতে থাকে। শিশুদের জন্য স্কুল যাত্রাই হয়ে ওঠে মরণ যাত্রা, যেখানে বরফে ঢাকা নদী কিংবা খাড়া পাহাড় পার হতে গিয়ে অনেকে চিরতরে হারিয়ে যায়। এখানে কেউ মারা গেলে দাফন করাও অসম্ভব। লাশ কিভাবে সংরক্ষণ করা হয় জানলে শিউরে উঠবেন। আছে এমন ভয়ঙ্কর পাহাড় যেখানে প্রবেশ করলে কেউ আর ফিরে আসে না। সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই কাঠ বিক্রির যাত্রা, যেখানে জীবন বাজি রেখে দুর্গম পর্বত আর গিরিখাত পার হতে হয় জীবিকার সন্ধানে। একবার পা ফসকালেই নিশ্চিত মৃত্যু। এখানে টিকে থাকার লড়াই চলে প্রকৃতির বিরুদ্ধে, চরম ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার সাথে। একজন স্ত্রীর একাধিকজন স্বামী প্রথার অদ্ভুত জীবনযাপন আর রহস্যে ঘেরা ভয়ঙ্কর সব ঘটনার জন্য জাংস্কারের জীবন যেন এক জীবন্ত অভিশাপ। কেন এই উপত্যকাকে বলা হয় পৃথিবীর নিষ্ঠুরতম জায়গাগুলোর একটি? এইসব রোমাঞ্চকর বিষয়গুলি সম্পর্কে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক। Mirror of Adventure। জাংস্কারের জীবনযাত্রা এক অমানবিক সংগ্রামের গল্প, যেখানে দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণ করতে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি নিতে হয়। একটা বিশেষ চ্যালেঞ্জ হলো শিশুদের স্কুলে যাওয়া এবং বয়স্কদের কাঠ বিক্রির জন্য 150 মাইল বরফের পথে দুঃসাহসিক যাত্রা করা। এই দুটো কর্মকাণ্ডে জীবন হারানোর সম্ভাবনা খুবই প্রবল, কিন্তু তা সত্ত্বেও এখানকার মানুষ তাদের পরিবারের জন্য সংগ্রাম করে চলে। জাংস্কারের শিশুরা শিক্ষার জন্য যে মূল্য দেয় তা সর্ব দুনিয়ায় অকল্পনীয়। প্রতি বছর যখন বরফে ঢেকে যায় পাহাড়ি পথ, তখন এই শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য ভয়ঙ্কর এক যাত্রায় নামে। 6 মাসের জন্য স্কুলে পৌঁছানো মানে পায়ের নিচে জমে থাকা বরফের নদী পেরোনো, বিপজ্জনক গিরিপথে হেঁটে যাওয়া, যেখানে একটা ভুল পদক্ষেপই হতে পারে জীবনের শেষ পদক্ষেপ। অনেক সময় শিশুরা এই যাত্রায় নিখোঁজ হয়ে যায়। কেউ কেউ তুষারদশে চাপা পড়ে বা হিমশীতল ঠান্ডায় জমে মারা যায়, কিন্তু তবুও তারা থামে না, কারণ শিক্ষা তাদের জন্য এক নতুন জীবনের আশা। তাদের স্কুল 150 কিলোমিটার দূরে, এবং এই দীর্ঘ পথ পাড়ি দিতে শিশুদের কখনো কখনো ঘন্টার পর ঘন্টা টানা কয়েকদিন বরফে ঢাকা পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। তীব্র শীত, তুষারপাত এবং প্রকৃতির অস্থিরতা তাদের পথ চলার এক অবিচ্ছেদ্য অংশ। এই পথে তাদের জন্য অনেক ঝুঁকি অপেক্ষা করে। বরফে পিছলে পড়ে যাওয়া, তীব্র শীতের কারণে অসুস্থ হয়ে পড়া অথবা শিকারী প্রাণীর মুখে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে বহু শিশুর জীবন হারানোর ঘটনা ঘটেছে। একবার স্কুলে পৌঁছালে শিশুরা সেখানে 6 মাস থাকবে, যেখানে তারা শুধু শিখবে না, বরং সারাদিনের চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্যে বেড়ে উঠবে। জাংস্কারের ভয়ঙ্কর শীতে শুধু শিশুরাই নয়, বয়স্করাও জীবন বাজি রেখে পথে নামে। বেঁচে থাকার জন্য তাদের পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে বহু দূরের বাজারে বিক্রি করতে হয়, কারণ এই কাঠ বিক্রি তাদের একমাত্র সম্বল, যার বিনিময়ে তারা খাবার কিনতে পারে, পরিবারকে বাঁচিয়ে রাখতে পারে। কিন্তু বাজার পর্যন্ত পৌঁছানো এক দুঃসাহসিক অভিযান। 150 কিলোমিটার দীর্ঘ এই যাত্রায় তাদের হাঁটতে হয় ভয়ঙ্কর পর্বতমালা আর জমে যাওয়া নদীর উপর দিয়ে। এই পথকে বলা হয় চাদর ট্রেক। পাতলা বরফের চাদরের উপর দিয়ে হাঁটার সময় কোথায় বরফ ভঙ্গুর আর কোথায় শক্ত তা বলা প্রায় অসম্ভব। সামান্য ভুল মানে নিশ্চিত মৃত্যু। বিরাট কাঠের বোঝা কাঁধে তারা সূর্য ওঠার আগেই রওনা দেয়। পথে রয়েছে পিচ্ছিল গিরিপথ, যেখানে এক পা পিছলে গেলে নিচে কয়েকশো ফুট গভীর খাদে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রচন্ড ঠান্ডা, যা শরীর জমিয়ে দিতে পারে কয়েক মুহূর্তেই। আর সবচেয়ে বড় বিপদ তুষারঝড়। তুষারঝড় শুরু হলে চারপাশ ঢেকে যায় সাদা কুয়াশায়। বাতাস এতটাই ঠান্ডা হয় যে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। এই যাত্রা সম্পন্ন করতে তাদের সময় লাগে 21 দিন। অনেকে মাঝপথেই হারিয়ে যায়, ফিরে আসে না কখনোই। যারা পৌঁছাতে পারে তারা কাঠ বিক্রি করে খাবার কিনে পরিবারের মুখে খাবার তুলে দেয়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়, ফেরার পথও সমান ভয়ঙ্কর। রাত হলে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়, কাঠ জ্বালিয়ে উষ্ণ থাকার চেষ্টা করে। কিন্তু শুধু প্রকৃতিই নয়, লুকিয়ে থাকে আরও এক ভয়ঙ্কর শত্রু, তুষার চিতা। অন্ধকারে তারা শিকার খোঁজে, আর একবার যার উপর ঝাঁপিয়ে পড়ে তার আর ফিরে আসার উপায় থাকে না। ঠিক কতজন যাত্রা শুরু করেছিল আর কতজন ফিরে আসে কেউ জানে না। যারা আসে তারা বেঁচে থাকার গল্প বলে,
আর যারা হারিয়ে যায় তারা বরফের বুকেই চিরতরে হারিয়ে যায়। জাঙ্গাস্কারের কঠোর শীত আর বরফাচ্ছন্ন পরিবেশে মৃতদেহ সমাধিস্থ করা এক বিশাল চ্যালেঞ্জ। এখানে মাটি বছরের 6 মাস জমে থাকে কঠিন পাথরের মতো, যেখানে কবর খোঁড়া প্রায় অসম্ভব। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কেউ মারা গেলে তাকে কি করা হয়? স্থানীয়রা বিশ্বাস করে মৃত্যু শুধু দেহের শেষ, আত্মা থেকে যায়। তাই মৃতদেহকে বরফে ঢেকে রাখা হয় বা পাহাড়ের নির্জন স্থানে রেখে দেওয়া হয়, যাতে প্রকৃতি তাকে নিজের মতো গ্রহণ করতে পারে। অনেক সময় শকুন ও অন্যান্য প্রাণীরা দেহকে গ্রাস করে, যা তাদের বিশ্বাস অনুযায়ী আত্মার মুক্তির পথ। কেউ কেউ আবার মৃতদেহকে পোড়ানোর চেষ্টা করে, তবে কাঠের অভাব এই কাজকে যথেষ্ট কঠিন করে তোলে। তুষারের রাজ্যে যেখানে জীবন টিকে থাকাই এক যুদ্ধ, সেখানে মৃত্যু যেন আরো বড় এক রহস্য। এই কঠিন বাস্তবতা দেখলে সত্যিই শিহরণ জাগে। জাঙ্গাস্কারের মানুষ কেবল জীবন যুদ্ধে নয়, মৃত্যুর সঙ্গেও প্রতিনিয়ত লড়াই করে চলছে। বরফে মোড়া হিমালয়ের দুর্গম উপত্যকায় বাস করে এই জাঙ্গাস্কার জাতিগোষ্ঠী। শত শত বছর ধরে তারা কঠোর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে আছে। বিশ্বাস করা হয় তারা তিব্বতী বৌদ্ধধর্মের অনুসারী এবং একসময় তিব্বতের অংশ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন হয়ে নিজস্ব সংস্কৃতি গড়ে তোলে। দুর্গম পার্বত্য পথের কারণে বহির্বিশ্ব থেকে আলাদা থেকেছে যুগের পর যুগ। এখানে বেঁচে থাকা মানেই প্রতিনিয়ত প্রকৃতির কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তাদের জীবনযাত্রা, আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য সবই আবর্তিত হয় বরফের রাজ্যের নিষ্ঠুর বাস্তবতার চারপাশে। শীতের সময় এখানকার তাপমাত্রা নেমে যেতে পারে -30 ডিগ্রি সেলসিয়াসে। প্রবল তুষারপাত আর হাড় কাঁপানো ঠান্ডায় এখানে টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শীতকালীন মাসগুলোতে চারদিক ঢাকা পড়ে বরফের চাদরে, আর বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ প্রায় অসম্ভব হয়ে যায়। গ্রীষ্মকালে কিছুটা উষ্ণতা ফিরে এলেও তখন আবার হিমবাহ বলে ভয়ঙ্কর স্রোত নামে এখানকার নদীগুলোতে। বাতাসে থাকে অক্সিজেনের স্বল্পতা, যা বহিরাগতদের জন্য যথেষ্ট বিপজ্জনক। বছরের বেশিরভাগ সময় এই কঠোর প্রকৃতির সঙ্গে লড়াই করেই কাটে এখানকার মানুষের জীবন। এখানে বসবাস করা যেন প্রকৃতির অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতোই কঠিন পরীক্ষা। জাঙ্গাস্কারের কঠোর প্রকৃতিতে ফসল ফলানো প্রায় অসম্ভব। সংক্ষিপ্ত গ্রীষ্মকালে তারা বার্লি, মটরশুঁটি ও আলু চাষ করে, যা সারা বছর টিকে থাকার রসদ। তবে দীর্ঘ শীতে খাবার সংরক্ষণই মূল চ্যালেঞ্জ। পশুপালন তাদের জীবিকার বড় অংশ। ভেড়া ও ইয়ক তাদের দুধ, মাংস ও পশমের যোগান দেয়। খাদ্যের অভাবে অনেকে শুকনো খাবার কিংবা ঝুঁকিপূর্ণ শীতকালীন শিকারের উপর নির্ভরশীল। বেঁচে থাকার জন্য প্রকৃতির প্রতিটি উপাদান তারা কাজে লাগায়। বসন্ত এলেই শুরু হয় খাদ্য সংগ্রহের প্রস্তুতি, কারণ তারা জানে শীতকাল আসছে, যেখানে সামান্য ভুলই জীবনের শেষ হতে পারে। জাঙ্গাস্কারের ঘরবাড়ি প্রকৃতির সঙ্গে লড়াই করার জন্যই তৈরি। পাহাড়ের ডালে দাঁড়িয়ে থাকা এসব ঘর পাথর ও কাদামাটি দিয়ে তৈরি, যা তীব্র ঠান্ডা থেকে সুরক্ষা দেয়। দেওয়ালগুলো যথেষ্ট পুরু, ছোট ছোট জানালা, যাতে শীতের হাড় কাঁপানো বাতাস প্রবেশ করতে না পারে। বসবাস মূলত একসঙ্গে অনেক সদস্য নিয়ে, যাতে শরীরের তাপমাত্রা ধরে রাখা যায়। এখানে এক ঘরের মধ্যেই মানুষ এবং পশুরা একত্রে মিলেমিশে বসবাস করে। শীতকালে জীবন কাটে ঘরের ভেতরেই, যেখানে কেন্দ্রস্থলে থাকে একটি চুলা। এটি গোটা পরিবারের উষ্ণতার একমাত্র উৎস। বাইরে যখন তুষার ঝড় তাণ্ডব চালায়, তখন এই মাটির ঘরই হয় তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। কিন্তু তীব্র ঠান্ডার সামনে এই প্রতিরক্ষাও সবসময় যথেষ্ট নয়। জাঙ্গাস্কারের জীবনযাত্রার মতোই তাদের খাদ্য অভ্যাস টিকে থাকার লড়াইয়ের অংশ। প্রচন্ড ঠান্ডায় শরীর উষ্ণ রাখতে তারা বার্লি দিয়ে তৈরি তাম্পা খায়, যা সহজে সংরক্ষণ করা যায়। প্রচলিত পানীয় বাটার টি, গরম চা, মাখন ও লবণের সংমিশ্রণ, যা শক্তি যোগায় ও শরীর গরম রাখে। ইয়কের দুধ থেকে তৈরি ছানা ও শুকনো মাংস দীর্ঘ শীতের জন্য সংরক্ষিত থাকে। রান্নার জন্য কাঠ পাওয়া কঠিন, তাই পশুর শুকনো গোবরই প্রধান জ্বালানি। জাঙ্গাস্কারের প্রতিটি পোশাক শুধু ঐতিহ্যের অংশ নয়, বরং কঠোর আবহাওয়ার বিরুদ্ধে আত্মরক্ষার ঢাল। পশমি কাপড়, ইয়কের লোম দিয়ে তৈরি মোটা চাদর আর ভেড়ার চামড়ার লম্বা কোট তাদের প্রধান পরিধান। শীতে পায়ের রক্ত জমে যাওয়ার হাত থেকে বাঁচতে তারা চামড়ার জুতো পরে, যা পাবু নামে পরিচিত, যার ভিতরে শুকনো ঘাস ভরা থাকে উষ্ণতা ধরে রাখার জন্য। মাথায় থাকে লম্বা রঙিন পেরাক, যা শুধু সৌন্দর্যই নয়, বরং পারিবারিক ঐতিহ্য। এরা বৌদ্ধ ধর্মের অনুসারী। এখানকার প্রতিটি পাহাড়, নদী এবং গুহা আধ্যাত্মিক শক্তির বাহক বলে বিবেচিত। উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে শতবর্ষী মঠ, যেখানে লামারা ধ্যান করেন।
ধর্মগ্রন্থ পাঠ করেন এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে শুভ শক্তি আহ্বান করেন। রঙিন প্রার্থনা পতাকাগুলো বাতাসে উঠতে থাকে যেন প্রকৃতির সঙ্গে এক হয়ে ছড়িয়ে দেয় শান্তির বাণী। পুরুষদের অনেকেই সন্ন্যাস জীবন বেছে নেয়, আর নারীরাও আনিমা নামে পরিচিত বৌদ্ধ সন্ন্যাসী হতে পারেন। জাঙ্গাস্কারের মানুষ তাদের কঠোর জীবনযাত্রায় কিছুটা আনন্দের খোঁজ রাখে এবং এটি পূর্ণ হয় উৎসবের মাধ্যমে। সবচেয়ে বড় উৎসব হল লোসার তিব্বতী নববর্ষ, যা পুরো সম্প্রদায়ের জন্য এক বড় উদযাপন। উৎসবে থাকে গান, নাচ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান। মঞ্চে মাও নামক ঐতিহ্যবাহী নাটক মঞ্চস্থ হয়, যেখানে দেবতাদের সাধনা ও পুরাণের কাহিনীর মাধ্যমে সম্প্রদায়ের ইতিহাস তুলে ধরা হয়। বিশেষ পোশাক পরিধান করে তারা একত্রে সমবেত হয়। উৎসবের সময় বলিদানকৃত পশুর মাংস, মিষ্টি ও তিব্বতী চা পরিবার ও বন্ধুদের মধ্যে ভাগ করে নেওয়া হয়। এতে করে শুধু ধর্মীয় আনন্দই নয়, একই সাথে সম্প্রদায়ের সংহতি এবং ঐক্য দৃঢ় হয়। জাঙ্গাস্কারের বিয়ে একটি গভীর ঐতিহ্যবাহী প্রক্রিয়া, যেখানে পরিবার ও সম্প্রদায়ের ঐক্য সবচেয়ে বড় প্রাধান্য পায়। এখানকার বিশেষ বৈশিষ্ট্য হল বহুস্বামী প্রথা, যেখানে এক নারী একাধিক পুরুষের সঙ্গে বিবাহিত হতে পারেন। সাধারণত এই প্রথা প্রচলিত একই পরিবারের একাধিক ভাইদের মধ্যে। এটি ভূসম্পত্তি সংরক্ষণ এবং পরিবারগুলোর মধ্যে সম্পর্ক স্থির রাখার একটি প্রাচীন কৌশল। জাঙ্গাস্কারের স্বাস্থ্যসেবার প্রাপ্তি সীমিত এবং দুর্গম এলাকায় আধুনিক চিকিৎসা পৌঁছানো প্রায় অসম্ভব। তবে এখানকার মানুষ প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিতে বিশ্বাসী। স্থানীয় ঔষধি গাছপালা, তিব্বতী চিকিৎসা শাস্ত্র এবং আধ্যাত্মিক নিরাময় পদ্ধতি ব্যবহার করা হয়। কখনো কখনো মঠের লামাদের কাছে আধ্যাত্মিক চিকিৎসা নেওয়া হয়, যেখানে বিশ্বাস করা হয় আধ্যাত্মিক শক্তি শরীরের রোগ দূর করতে পারে। জাঙ্গাস্কারের পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে আছে রহস্যময় কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী, যা প্রজন্ম থেকে প্রজন্মে শোনা যায়। একাধিক গুহা এবং পাহাড়ের শীর্ষে বিশ্বাস করা হয় সেখানে রয়েছে অদৃশ্য শক্তি বা দেবতাদের বসবাস। স্থানীয় লোকেরা বলেন যে কিছু স্থান যেখানে কেউ পা রেখেছেন সে আর কখনো ফিরে আসেননি। এগুলিকে বলা হয় অতিথি পাহাড়। এছাড়া শিকারী এবং পথিকদের সম্পর্কে শোনা যায় নানা অলৌকিক ঘটনার কথা। এখানে বিশ্বাস করা হয় কিছু পুরনো গাছ এবং শিলা অদ্ভুতভাবে স্থান পরিবর্তন করে। এই রহস্যগুলো সংস্কৃতির অংশ হিসেবে আজও জীবিত, যা জাঙ্গাস্কারের আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। জাঙ্গাস্কারের উপর আধুনিকতার প্রভাব আসছে, কিন্তু তা সীমিত। ধীরে ধীরে কিছু টেলিভিশন, সেলফোন এবং বাইরের বিশ্বের যোগাযোগ উপকরণ আসলেও এখানকার জীবনযাত্রায় এখনো প্রাচীন রীতিনীতি টিকে আছে। স্থানীয় সংস্কৃতির সঙ্গে আধুনিকতার সংঘাত অনুভূত হচ্ছে, বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে, যারা শহরের জীবন ও সুযোগ সুবিধার প্রতি আকৃষ্ট হচ্ছে। তবুও এখানকার মানুষ প্রকৃতির কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে আধুনিক সুবিধার তুলনায় তাদের ঐতিহ্য ও জীবনের সহজ সরলতা বজায় রাখতে বেশি পছন্দ করে। প্রিয় ভিউয়ার্স, আমি পরিব্রাজক সালমান। অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা। এই ভিডিওটি কেমন লাগলো এবং এই জাতিগোষ্ঠীর কোন বিষয়টি আপনার কাছে সব থেকে বেশি রোমাঞ্চকর লেগেছে তা কমেন্টস করতে পারেন। আগামী পর্বে কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্টস করে জানান। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। পৃথিবীর জানা অজানা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি ও আধ্যাত্মিক বিশ্বাস এবং অজানা প্রাণীদের গল্প নিয়ে আমার ব্যক্তিগত চ্যানেল পরিব্রাজক সালমান ভিজিট করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।